চলো আজকে আমাদের আবার নিউ সেশন ডাব্লিউবিসিএস ফিলিমস এর উপরে কয়েকটা কোয়েশ্চেন। গ্রাসরুট এডুকেশন দেখতে পাচ্ছ, আশ্বাস নয় বিশ্বাস যোগায়। মানে বিশ্বাসটা কিভাবে আসে? বাই রিপিটেডলি প্র্যাকটিস, বাই থরলি প্র্যাকটিস। যদি আমরা প্র্যাকটিসটা থরলি করতে পারি, কোয়েশ্চেনের সঙ্গে যদি আমরা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে পারি, তাহলে কিন্তু কনফিডেন্সের সহকারে আমরা কিন্তু পরীক্ষা দিতে পারবো। আর সেই পরীক্ষা দিতে গিয়ে যদি আমরা কনফিডেন্সের সহকারে কারেক্ট আনসার করে আসতে পারি, তাহলে তো হয়েই গেল। মানে কি না, আমাদের একটা খুব খারাপ ভাষায় বললেও বলা যায়, কিন্তু সেটাকে আমি একটু আলাদা করে বলবো, যেটা আমরা হিন্দিতে বলি মার দেয়া কেল্লা, কিন্তু আমি একটু ঘুরিয়ে অন্যভাবে বলি যে লাইফটাকে টাটা স্কাই বানিয়ে দাও। মানে লাইফে যদি তোমার একটা চাকরি আসে, তাহলে কি হবে? টাটা স্কাই লাগালালা তো লাইফ জিঙ্গালালা। মানে চাকরি যদি একটা পেয়ে যাও, তাহলে লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। তো এই জিঙ্গালালা লাইফের জন্য আমরা এনেছি কয়েকটা কোয়েশ্চেন। আমি আছি আজকের ইংরেজির কোয়েশ্চেনে, তোমাদের সঙ্গে আছি বাপ্পাদিত্য স্যার। আমরা চলে যাব ফার্স্ট কোয়েশ্চেনে। আওয়ার স্যার টিচার্স ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ। চারটা অপশন আছে, কি কি আছে? অ্যাক্রস, বিসাইডস, বিসাইড, বোথ। এবার দেখো অ্যাক্রস জিনিসটা কি। অ্যাক্রস জিনিসটা কি? অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি। মানে ধরো এটা একটা নদী, সাপোজ ধরো এটা একটা নদী, আমি এই নদীটার এই বরাবর পার হব, মানে আমার ডিরেকশন হচ্ছে এইদিকে, এটাকে আমরা তখন বলি কি? অ্যাক্রস। এবার নেক্সট যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি? একটু ভালো করে দেখুন অ্যাক্রস কোন জিনিসটা। নেক্সট যেটা আমরা পাচ্ছি সেটা কি না, নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বিসাইডস। এবার যাব বিসাইডস জিনিসটা কি না, বিসাইডস আর কিছুই না, বিসাইডস মানে হচ্ছে তাছাড়াও। মানে একটা কোয়ালিটি আছে বা একটা কোনো কিছু আছে, তারপরেও যেটা বোঝায় সেটা হচ্ছে বিসাইডস। এরপরে লাস্ট অপশন সি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিসাইড। বিসাইড মানে পাশে। এবার আমাদেরকে জানতে হবে বিসাইড আর বিসাইডস এর মধ্যে তফাৎ কি। না, বিসাইডস এটা হচ্ছে একটা কখনো কখনো অ্যাডভার্ব বা কখনো কখনো অ্যাডজেক্টিভ বা কখনো কখনো কনজাংশন হিসাবেও বসতে পারে। কিন্তু বিসাইডটা কি? বিসাইড হচ্ছে একটা অনলি প্রিপোজিশন। কি প্রিপোজিশন না, এই প্রিপোজিশনটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি? দা প্রিপোজিশন দ্যাট ডিনোটস ডুয়াল আইডিয়া। মানে যে প্রিপোজিশনটা আমাদেরকে দ্বৈত ধারণা দেয়, তাদেরকে আমরা বলি বিসাইড। যেমন এখানে আমরা পেলাম বিসাইডটাকে কি হিসাবে পেলাম না, কম্পাউন্ড প্রিপোজিশন হিসাবে। এবার দেখো তোমাদের এখানে মনেই হতে পারে আওয়ার স্যার টিচেস আস। এবার আমরা জানি জেনারেলি প্রিপোজিশন নাউনের সঙ্গে অন্যান্য ওয়ার্ডকে যুক্ত করে, তাহলে এখানে কনফিউশনের জায়গা কোনটা না, কনফিউশনের জায়গা হচ্ছে ম্যাথামেটিক্স এটাও একটা নাউন, ইংলিশ এটাও একটা নাউন, তাহলে এখানে জেনারেলি প্রিপোজিশন আসতে পারে। কিন্তু না, মাথায় রাখতে হবে এই বাক্যটার অর্থটাকে খেয়াল করো। কি পাচ্ছি? আওয়ার স্যার টিচেস, আমাদের শিক্ষক মহাশয় পড়ান। কি পড়ান না, উনি ম্যাথটা তো পড়ানি, তাছাড়াও কি পড়ান? তাছাড়াও পড়ান ইংলিশ। তাহলে এখানে আমরা কোনটাকে পাচ্ছি? সেটা হচ্ছে বিসাইডস। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি যাব এটাকে একটু ভালো করে বোঝার জন্য। সেটা কি না, এবার আমরা এই ছবির দিকে তাকাবো। এই ছবিটার দিকে তাকাও, এটা আমি, আর এটা হচ্ছে দেবজ্যোতি স্যার। এখানে দেখো এদিকে তাকাও, আই অ্যাম স্ট্যান্ডিং বিসাইড দেবজ্যোতি স্যার। তাহলে এটা হচ্ছে দেবজ্যোতি স্যার আর এটা হচ্ছে আমি। তো আমি কার পাশে দাঁড়িয়ে আছি না, দেবজ্যোতি স্যারের পাশে দাঁড়িয়ে আছি। তাহলে যেহেতু দেবজ্যোতি স্যারের পাশে আমি দাঁড়িয়ে আছি, তাই এখানটায় আমাকে দিতে হলো বিসাইড অর্থাৎ প্রিপোজিশন। এবারে দেখো পরের ক্ষেত্রে অনেকগুলো এখানে আমাদের স্যার আছেন। প্রথমে আছেন ম্যাডাম, তারপরে আছে শঙ্কর স্যার, তারপরে আছে আমি, তারপরে আছে নিলয় স্যার, তারপরে আছে মিনময় স্যার, তারপরে আছে দেবজ্যোতি স্যার। এবার বিষয়টা বুঝো, আই হ্যাভ মেনি কলিগস, এখানে আমার অনেকগুলো কলিগস আছে বিসাইডস দেবজ্যোতি স্যার। মানে এখানে শুধুমাত্র দেবজ্যোতি স্যার নেই, দেবজ্যোতি স্যার আমার একমাত্র কলিগ তিনি নেই, আরো যে আমার কলিগস গুলো আছেন ওনাদের সঙ্গে মানে এনারা ছাড়াও আমার সঙ্গে কে আছে? দেবজ্যোতি স্যার আছে। তাহলে এইখানটায় পেলাম পজিশন, মানে দেবজ্যোতি স্যার কোথায় আছে? আমার পাশে আছে। এখানটায় আমরা কি পেলাম না, আমার যতগুলো কলিগস আছে তাছাড়াও তার সঙ্গে আছে দেবজ্যোতি স্যার। আশা করছি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে আশা করছি।
তো চলো আমরা যাব নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড আছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন টু কিপ ওয়ান্স টেম্পার মিন্স, মানে একজনের টেম্পারকে রাখা মানে কি বোঝায়? টু বিকাম হাংরি, ক্ষুধার্ত হয়ে যাওয়া। টু বি ইন আ গুড মুড, ভালো মুডে থাকা। টু প্রিজার্ভ ওয়ান্স এনার্জি, একজনের এনার্জিকে ধরে রাখা। টু বি অ্যালো ফ্রম, বিরত থাকা বা নিজেকে নিয়ন্ত্রিত করে রাখা, মানে টু বি কন্ট্রোল। তাহলে টু কিপ ওয়ান্স টেম্পার এর অর্থ হচ্ছে টু কন্ট্রোল, টু কন্ট্রোল yourself from agitation, মানে কোনরূপ বা এক্সাইটমেন্ট, কোনরূপ উত্তেজনা বা কোনরূপ টেনশন থেকে তোমাকে নিজেকে বিরত রাখা বোঝাতে আমরা কাকে ইউজ করি? টু কিপ ওয়ানস টেম্পার। এই দেখো এই পিকচারটার দিকে খেয়াল করে, এই ছবিটার দিকে, এটা সুন্দরী ভদ্রমহিলার ছবি দেওয়া আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি উনি নিজেকে কি করছে? সকলের কাছ থেকে আলাদা করে নিজের টেম্পারটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সেই জন্য আমরা কোনটা নেব? না টু বি অ্যালু ফ্রম। ক্লিয়ার? তো চলো নেক্সট স্লাইড। কি বলেছে? ফাইন্ড আউট দ্য পার্ট কন্টেনিং অ্যান এরর। মানে এখানে দেখো এই যে আমরা কোয়েশ্চেনটা পেয়েছি, এখানটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো ফাইন্ড আউট দ্য পার্ট কন্টেনিং অ্যান এরর, মানে এই যে পার্টগুলো করা আছে, দ্য অনলি ক্রাইটেরিয়া টু জাজ আ পারসন, এই যে পার্টগুলো আছে এ বি সি, এই তিনটে পার্ট আছে। এই পার্টের মধ্যে কোনো ভুল থাকতে পারে। যদি কোনো ভুল না থাকে, যদি তোমার মনে হয় এ বি সি এই তিনটে পার্টের মধ্যে কোনো ভুল নেই, তাহলে তখন কোনটা অ্যান্সার করতে হবে? তখন অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ নো এরার। তো চলো, দ্য অনলি ক্রাইটেরিয়া টু জাজ আ পারসন ইজ টু অবজার্ভ হিজ বিহেভিয়ার। তাহলে এই জায়গায় যদি ভুল দেখি তাহলে দেখো এখানে আছে দ্য অনলি, মানে এটার দ্বারা কি ডিনোট করছে? না সিঙ্গুলার ডিনোট করছে, মানে এক বচন, অর্থাৎ একটাকে বোঝাচ্ছে। বাট এর পরে যে নাউনটা আছে সেটা কি আছে? না ক্রাইটেরিয়া। এই যে ক্রাইটেরিয়া, এই নাউনটা বা এই যে ওয়ার্ডটা, এটাকে কি বলা হয় জানো? একে বলা হয় ফরেন প্লুরাল। ফরেন প্লুরাল, অর্থাৎ এরা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, মানে এরা কখনো এস বা ইএস যোগ করে প্লুরাল হয় না। সিমিলার আমরা কয়েকটা পয়েন্ট দেখব যে এরকম আর কি কি পয়েন্ট আছে, যে এরকম আর কোন কোন ওয়ার্ড গুলো আছে যেগুলো বা নাউন গুলো আছে যেগুলোকে আমরা কি করতে পারি না, না যেগুলোকে আমরা এস বা ইএস যোগ করে প্লুরাল করতে পারবো না। তাহলে সেইগুলো আমরা একটু দেখে নেব। তো চলো আমি এদিকে দুটো পার্ট করছি, একটা করছি সিঙ্গুলার আর একটা করছি প্লুরাল। তোমাদের প্রচুর পরিচিত এরকম ওয়ার্ড আছে যেগুলো তোমাদের কিন্তু বারবার ভুল হয়ে যায়। দেখো আমরা এই ওয়ার্ডটার কথা জানি, ফেনোমেনন, এর প্লুরাল করলে কি হয়? ফেনোমেনা। আবার দেখো আমরা বলি ডেটাম, এর প্লুরাল ফর্ম করলে হয় ডেটা। সিমিলারলি ক্রাইটেরিয়ান, এর প্লুরাল ফর্ম করলে হয় ক্রাইটেরিয়া। তাহলে এই যে ওয়ার্ড গুলোকে আমরা পেলাম, এই যে ফেনোমেনা, ডেটা, ক্রাইটেরিয়া, এরা কিন্তু প্লুরাল। এরা কি ধরনের প্লুরাল? না এদেরকে বলা হয় ফরেন প্লুরাল। এবার বলে দিই, তোমাদের মনে হবে স্যার ইংরেজি নিজেই তো ফরেন, তাহলে আবার ফরেন প্লুরাল কেন? মাথা রাখবে এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড নয়। যেহেতু এগুলো ইংলিশ ওয়ার্ড নয় তাই ব্রিটিশদের কাছে এটা ফরেন, সেই জন্য এদেরকে বলা হয় ফরেন প্লুরাল। তো চলো তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এটা ক্রাইটেরিয়া হবে না, যেহেতু সিঙ্গুলার চাইছে তাই এটা হবে কি? এই যে ক্রাইটেরিয়ান। নেক্সট নেক্সট কি আছে? ফাইন্ড আউট দ্য পার্ট কন্টেনিং অ্যান এরর, ইফ দেয়ার ইজ নো এরর অ্যান্সার শুড নো এরর। কি আছে? রোহিত কেম টু দ্য মিটিং লেটার দেন আই এক্সপেক্ট। দেখো এই বাক্যটা যদি কারো একটু প্যারালেলিজম মানে টেন্সের প্যারালেলিজম সম্পর্কে জানা থাকে সে আরামসে উত্তর দিতে পারবে। কিন্তু এখানে বলে রাখি একটা ডেঞ্জারাস ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে এটা এলএটিআর, লেটার। বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, ইভেন ডাব্লিউবিসিএস এও এসেছে, একদম কনফার্ম এসেছে ডাব্লিউবিসিএস এ। তো এখানে আমরা জানবো এই লেটার, দেখো আমি বলে দিচ্ছি এদের উৎপত্তি মানে রুট ওয়ার্ডটা কি। না এদের রুট ওয়ার্ডটা হচ্ছে লেট। লেট থেকে একটা আছে এলএটিআর আর একটা আছে এলএটিটিআর।
তাহলে এই দুটো যে ভাগ আমরা পেলাম, এই দুটো ভাগ, তাহলে এদের পার্থক্যটা কি হয়ে গেল এটা জানতে হবে। ক্লিয়ার? তো চলো, এই লেটার মানে হচ্ছে পরে, এই লেটারের অর্থও পরে, বাট হোয়াটস দ্য ডিফারেন্স, পার্থক্যটা কি? না, যেখানে আমরা সিঙ্গেল টি পাচ্ছি, যেখানে আমরা সিঙ্গেল টি পাচ্ছি, সেটা কি বোঝায়? না টাইম। অর্থাৎ এটা যদি আরো প্রস্ফুটিত বাংলা অর্থ নিতে যাই, তাহলে কি পাবো? না সময় অর্থে পড়ে, সময় অর্থে পড়ে। আর এটাকে যদি আমরা নিতে যাই, তাহলে এটাকে আমরা কি পাবো? না এটা অ্যাকচুয়ালি পরে বোঝালেও, এটা পরে বোঝালেও এটা হচ্ছে অর্ডার, অর্থাৎ পর্যায় অর্থে পড়ে, পর্যায় অর্থে পড়ে। এবার দেখো, রোহিত কেম, এই জায়গাটা খেয়াল করো, রোহিত কেম, রোহিত কেম টু দ্য মিটিং লেটার দেন আই এক্সপেক্ট। ব্যাপারটা বুঝি, কেম মানে কি? আসা, অর্থাৎ এখানে টাইম বোঝাচ্ছে, মানে সময় বোঝাচ্ছে। তাহলে এখানে লেটার নিয়ে কোনো ঝামেলা নেই। তাহলে ঝামেলাটা কোন জায়গায় আছে? এখানটা খেয়াল করো, কেম কি টেন্স? পাস্ট ইনডেফিনাইট। এদিকে চলে এসো, এক্সপেক্ট কি টেন্স? না প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে প্যারালালিজমটা কি হলো? একটা বাক্যে কি আমরা সমকাল পেলাম? ক্রিয়াপদের সমকাল পেলাম? পেলাম না। তাহলে ভুলটা কি হয়েছে? না যেহেতু এদিকটা আমার পাস্ট আছে, তাহলে এখানটায় কি করতে হবে? না এখানটা আমি এক্সপেক্টেড জায়গায় আমায় করতে হবে এক্সপেক্টেড। অর্থাৎ বাক্যটা কি পেলাম? রোহিত কেম টু দ্য মিটিং লেটার দেন আই এক্সপেক্টেড। তাহলে ভুল কোন জায়গাটায় ছিল? না অপশন সি পার্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? না অপশন সি পার্ট। আশা করি বুঝতে পেরেছো। তো চলো, তাহলে এই জায়গাটা আশা করছি পুরো বিষয়টা বোঝা গেছে। ডেঞ্জারাস ওয়ার্ডটা ছিল লেটার, এর আরেকটা প্রতিরূপ জানলাম, তার অর্থ বুঝলাম। আর এখানে যেটা বুঝলাম সেটা কি? টেন্সের প্যারালালিজম, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট দিয়ে শুরু হয়েছে, সেম প্যারালালে থাকলে আমরা কখনোই প্রেজেন্ট করতে পারি না, করতে হবে পাস্ট করতে হবে, পাস্ট করতে হবে। তো চলো নেক্সট স্লাইডে যাব। দেখতে পাচ্ছ আমাদের গ্রাসরুট এডুকেশন। তো এই গ্রাসরুট এডুকেশনের দেখে নিতে পারছো, ডাব্লিউবিসিএস তো আছেই, এবং যেটা সবচেয়ে বড় কথা প্রিলিমস, এটা ম্যাক্সিমাম জায়গায় তোমরা পেতে পারো, বাট মেইনস অ্যান্ড ডেসক্রিপটিভ এটার উপর স্পেশাল জোর দিয়ে যে প্রিপারেশন, সেটা কিন্তু আমাদের গ্রাসরুট এডুকেশন সর্বদাই মেইনসের উপর, মেইনসের বাংলা এবং ইংরেজি প্লাস আদার সাবজেক্ট, এর উপর কিন্তু স্পেশাল টাইপের ক্লাস লঞ্চ হয়েছে। লাস্ট অফ অল আছে ইন্টারভিউ। তো এগুলো আমাদের থাকছেই। এই যে কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করছি, শুধুমাত্র কি ডাব্লিউবিসিএস এর জন্য? মোটেই না। তাহলে এটা কিসে কাজে লাগতে পারে? সিজিএল এ কাজে লাগতে পারে, সিএইচএসএল এ কাজে লাগতে পারে, এমটিএস এ কাজে লাগতে পারে, ডাব্লিউবিপি তে কাজে লাগতে পারে, বা আদার্স ডাব্লিউবিপিএসসি যে এক্সামগুলো আছে সেখানে কাজে লাগতে পারে। তো চলো আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। হি ইজ হেয়ার ড্যাশ ইজ ফরচুনেট। এখানে দেখো আমার চারটে অপশন আছে। একটা আছে কি হু, পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুজ, পজেশন অফ পার্সন, পজেশন অফ পার্সন মানে মানুষের অধিকার বোঝাতে। শুধু পার্সন বললে ভুল হবে, এক্ষেত্রে আরো একটা জিনিস, সেটা হচ্ছে ডিগনিফাইড অবজেক্ট, ডিগনিফাইড অবজেক্ট বা পার্সোনিফাইড অবজেক্ট, এদের অধিকার বোঝাতেও আমরা কিন্তু হুকে ব্যবহার করে থাকি। আবারও বলে দিচ্ছি, হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হুজ হচ্ছে ব্যক্তির অধিকার, ডিগনিফাইড অবজেক্ট মানে মর্যাদা সম্পন্ন বস্তুর অধিকার, মর্যাদা সম্পন্ন বস্তুর অধিকার। আর পার্সোনিফাইড অবজেক্ট অর্থাৎ ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হয়েছে এইরকম বস্তুর অধিকার বোঝাতে গেলে কিন্তু আমরা হুজকে ব্যবহার করতে পারি। হু আর হুজ বুঝলাম। নেক্সট আছে হুইচ আর দ্যাট, যেটা
আটার কনফিউজ জায়গা, দুটোই কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে বসতে পারে, বাট এদের অ্যাকচুয়াল পার্থক্য হচ্ছে যে এরা, দেখো আগে বলে দিই, রিলেটিভ প্রোনাউন এর যে কাজ, আগের ক্লাস আমি বারবার দেখিয়েছি রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ অ্যাডজেক্টিভ কি, রিলেটিভ অ্যাডভার্ব কি, কনজাংটিভ কি, মানে একটা রিলেটিভ প্রোনাউনের কতগুলো অ্যাপ্লিকেশন হতে পারে, এগুলো কিন্তু আমরা সবসময়, আমি কিন্তু অনেকবার বলে দিয়েছি। তো এখানে আমাদেরকে জানতে হবে যে এখানে যে আমি রিলেটিভ প্রোনাউনটা নেব, কাকে নেব, কেন নেব। দেখো বলছে হি ইজ হেয়ার ড্যাশ ইন আনফরচুনেট, এটা দেখো হুইচ এবং দ্যাট দুটোই কিন্তু লোয়ার অ্যানিমেল এবং থিংসের ক্ষেত্রে বসতে পারে, অর্থাৎ ইতর প্রাণী বা বস্তুর ক্ষেত্রে বসতে পারে। বাট পার্থক্যটা কি, না পার্থক্য হচ্ছে হুইচ হচ্ছে ওয়ান অ্যামাং মেনি আর দ্যাট হচ্ছে এক্স্যাক্ট ওয়ান। কিন্তু এছাড়াও এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে যেটা খুব বেশি পরিমাণে তথ্য আমাদেরকে দেয় তার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কাকে, না দ্যাটকে। আর যেখানে এক্স্যাক্ট একটা মাত্র তথ্য বাট সেই তথ্যটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, সেখানে আমরা ব্যবহার করি হুইচ। এবার তোমরা বলে হি ইজ এ ড্যাশ ইজ আনফরচুনেট, তাহলে এখানে আমরা কাকে ইউজ করব, না এখানে আমরা হুইচকে ইউজ করব। কেন, কারণ এখানে তার অ্যাপিয়ারেন্সকে বোঝানো হচ্ছে, তার অ্যাপিয়ারেন্স মানে তার আবির্ভাব, তার আবির্ভাবকে বোঝানো হচ্ছে এখানে, তাই এখানে আমরা ইউজ করছি হুইচকে। দ্যাট ইজ নট মাস্ট ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করছি হুইচকে। চলো আমরা যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ইউ আর লাকি ইন দ্য 20th সেঞ্চুরি, তাহলে বাই বিইং বর্ন এটা করব, টু হ্যাভ বিন বর্ন, ফর বিইং বর্ন, টু হ্যাভ বর্ন। এবার বলে দিই এখানে, এই যে আমি তোমাদের একটা ক্লার্কশিপের স্পেশাল ক্লাসে গিয়ে ওখানে আমি বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, এই যে বিয়ার মানে জন্মগ্রহণ করা, মাথায় রাখবে এই ভার্বটাকে জেনারেলি প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়, প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়। কেন, কারণ একটা মানুষ বা একটা প্রাণী কেউ কখনো নিজে নিজে জন্মাতে পারে না, যেহেতু সে নিজে নিজে জন্মাতে পারে না তাই এক্ষেত্রে প্যাসিভ নিতে হবে। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্যাসিভ নিই, আমরা দেখতে পাচ্ছি দুটো বিইং বর্ন আছে, ঠিক আছে, আবার টু হ্যাভ বর্ন, তাহলে প্রথমে এটাই গেল, কেন গেল, কারণ এটা অ্যাক্টিভে আছে। পরের যে দুটো আছে দেখো বিইং প্লাস ভি3 আছে, বিইং প্লাস ভি3 আছে, হ্যাভ বিন ভি3 আছে। এবার ইউ আর লাকি ইন দ্য 20th সেঞ্চুরি, এটা কি কন্টিনিউয়েশন দুটোর ক্ষেত্রেই, কিন্তু অলরেডি তার 20th সেঞ্চুরিতে জন্ম হয়ে গেছে, অর্থাৎ কাজটা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। তাহলে কোন টেন্স আসে, না তখন আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টে প্রথমেই দেখেছি টু হ্যাভ বর্ন বেরিয়ে গেছে, কারণ এটা অ্যাক্টিভ। আমরা জানি বিয়ার কথাটা কখনো অ্যাক্টিভে আসতে পারে না, তাহলে প্যাসিভ অথচ পারফেক্ট কে আছে, না অনলি অপশন বি। তাহলে এখানে অপশন দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? যদি তোমরা এইভাবেও করতে চাও সার্চ করে করে দিতে পারবে, অপশন দেখেও করা যায়। চলো নেক্সট, এখানে একটা ইডিয়ামেটিক একটা প্রভাব দেওয়া আছে, টু মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, মানে অ্যাকচুয়ালি এটার সঙ্গে যেটা যায়, টু মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, এরও যা অর্থ ঠিক সিমিলারলি এটারও তাই এক অর্থ, হিট দ্য আয়রন when it is hot। আবার দেখো আমি এই রিলেটেড আরো প্রভাব দিয়ে দিচ্ছি, ডু নট মিস দ্য বাস বা ট্রেন বা ফ্লাইট বা বোট। তাহলে বাংলায় এর অর্থ কি, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, বা টু মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, বা ডু নট মিস দ্য বাস অর ট্রেন অর ফ্লাইট অর দ্য বোট, মানে হচ্ছে সুযোগ কাজে লাগানো উচিত, সুযোগ সুযোগ কাজে লাগাও। আর একটা কি হয়, না সময় থাকতে থাকতে, সময় থাকতে থাকতে কাজ গুটিয়ে ফেলো, কাজ গুটিয়ে ফেলো। ভালো করে খেয়াল করো, এখানে আমরা যেটা পাচ্ছি
টু মেক হে while the sun shines, মানে সূর্য থাকতে থাকতে ফসল গুছিয়ে নাও। তার মানেটা কি? ঠিক আছে, তার মানেটা হচ্ছে এখানে যদি আমরা দেখি, দেখো এখানে পিকচারটা দেওয়া আছে, এই দেখো সূর্যের আভা আছে, এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই দেখো ফসল কাটা চলছে, যাই হোক ফসল নিয়ে কাজ হচ্ছে। তো তাহলে এখানে আমার বিষয়টি কি দাঁড়ালো, যখন যে সুযোগটা পাবো সেই সুযোগটা সময় থাকতে থাকতে কাজে লাগিয়ে ফেলা উচিত। এবার আমরা দেখব টু মেক গুড ইউজ অফ অ্যান অপরচুনিটি, মানে একটা ভালো সুযোগের ভালো ব্যবহার করে নেওয়া। তারপরে টু পুট আউট দ্য কাট গ্রাস ফর ড্রাইং আপ, গেল না। টু ক্রিয়েট আ mayhem ডিউরিং ডে টাইম, মোটেই গেল না। বি ফিয়ারফুল অফ নাইটস এন্ড ডার্কনেস, গেল না। তাহলে আমরা কি পেলাম না টু মেক হে while the sun shines, এর অর্থ হচ্ছে টু মেক গুড ইউজ অফ অপরচুনিটি। তাহলে আমরা শুধুমাত্র এই প্রভাবটাই জানলাম না, এর সঙ্গে সঙ্গে রিলেটেড আরো প্রভাব জানলাম। সেটা কি? হিট দ্য আয়রন while it is hot বা হিট দ্য আয়রন when it is hot, ডু নট মিস দ্য বাস, ট্রেন অর ফ্লাইট অর বোট। সবই হচ্ছে টু গ্র্যাব দ্য অপরচুনিটি। টু গ্র্যাব দ্য অপরচুনিটি মানে হচ্ছে টু অ্যাভেল অফ দ্য অপরচুনিটি। এর অর্থ হচ্ছে যে তুমি যে সুযোগটা পাচ্ছ সেই সুযোগ থাকাকালীন, সেই সময় থাকাকালীন সেই সুযোগটাকে নিজের মতো করে কাজে লাগানো। এরকম বলতে গেলে এরকম অনেক আছে, যেমন ধরো এরকম প্রভাব প্রচুর আছে। যেমন আমরা যদি বলি এমটি ভেসেল সাউন্ডস মাচ, ঠিক আছে, এ ডগ অলওয়েজ বোল্ড ইন ইজ ডাংলিং। আবার আমরা বলি তোমার হচ্ছে কি অলওয়েজ প্লে উইথ স্ট্রেট ব্যাট, ঠিক আছে, এরকম প্রচুর আছে, প্রচুর আছে। তো যাই হোক, এইগুলো একটু চর্চার মধ্যে রাখতে হবে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, বা এই প্রভাবটা বেশি পড়ে ডাব্লিউবিপি কেপি এসআই মেন্স। ডাব্লিউবিপি কেপি এসআই বা কনস্টেবল মেন্স যে ইংরেজি আছে, ওখানে প্রত্যেকটা সালের প্রত্যেকটা পরীক্ষায় তোমরা দেখে নিতে পারো এই ধরনের প্রভাবগুলো, এই ধরনের প্রভাবগুলো 2 থেকে 3টা বা ম্যাক্সিমাম হলে 4টে পর্যন্ত এসেছে। তাই খুব সাবধান, শুধুমাত্র এটা স্যার ডাব্লিউবিসিএস এর জন্য পড়বো, আবার যখন পুলিশের পরীক্ষা যাবো না। এটা অ্যাকচুয়ালি কিন্তু দেখো এই যে পড়াশোনার এই যে সিলেবাস, এই যে কোয়েশ্চেন, এটা কিন্তু আপামর টোটাল কম্পিটিটিভের উপরে। এটা কখনোই এই পরীক্ষার জন্য পারফেক্ট, ওটার জন্য নয়, বা ওটার জন্য পারফেক্ট এটার জন্য না। এই ধরনের কনসেপ্ট চলবেই না, কারণ তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর ইউর ব্যাটল। যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার 4 ধরনের অস্ত্রই দরকার, কোন অস্ত্রটা কখন কাজ করবে বলা খুব মুশকিল। ঠিক আছে, আমি শুধুমাত্র AK-47 নিয়ে গেলাম, হ্যান্ড গ্রেনেড নিয়ে গেলাম না, তাহলে কিন্তু বিপদ আছে। তাই সব ধরনের অস্ত্রকে কিন্তু তুরপুনে শান দিয়ে রাখতে হয়। এই মতো করে এই ধরনের কোয়েশ্চেনগুলোকে রেডি করা, যাতে করে তোমাদেরকে কোনো অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে পিছিয়ে পড়তে না হয়, কোনো অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে যেন মনমরা হয়ে বাড়ি ফিরতে না হয়। তো চলো এবার আমরা যাব নেক্সট স্লাইডে, কি কোয়েশ্চেন অপেক্ষা করছে। মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং। প্রফিসিয়েন্ট মানে কি? দক্ষ বা পারদর্শী। এর সঙ্গে আর কি আছে? এফিসিয়েন্ট। এর সঙ্গে আর কি আছে? এক্সপার্ট। তাহলে এই ধরনের এই যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি, প্রফিসিয়েন্ট, এফিসিয়েন্ট, এক্সপার্ট, এদের সঙ্গে সর্বদা বসে ইন। এবার এক্ষেত্রে বলে রাখি, তোমরা জানবে যে এক্সপার্ট বা প্রফিসিয়েন্ট বা এফিসিয়েন্ট তার মানে কি গুডটাও এক না। গুড আর ব্যাডের ক্ষেত্রে পজিশনটা চেঞ্জ, গুডের ক্ষেত্রে হয় অ্যাট, ব্যাডের ক্ষেত্রে হয় অ্যাট। তাই গুডের সঙ্গে কখনো এক্সপার্ট বা এফিসিয়েন্ট বা প্রফিসিয়েন্ট এদেরকে গোলাবে না। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ইন দ্য আর্ট অফ কুকিং। আমার বন্ধু হচ্ছে তার যে রান্না বান্না, এই দেখো পিকচারটা দেখতে পাচ্ছ, সেটাতে খুব দক্ষ। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনকে নেব? এই সাদা জায়গাটায় লিখে রাখছি ইন। বোঝাতে পারলাম? ক্লিয়ার? চলো নেক্সট স্লাইড। Which of the given options is the correct indirect form of speech of the following sentence? Wish you a happy journey, Nita said to me. আগে জানতে হবে এটা তো ন্যারেশন চেঞ্জ বা ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। আগে বারবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আমি লিখছি এটাকে, এটাকে নিচ্ছি ডিরেক্ট। ডিরেক্ট স্পিচের কি কি থাকে না? 3টে পার্ট থাকে। একটা হচ্ছে যে বলছে, একে বলি স্পিকার। সেড টু,
বলা হচ্ছে, এটাকে বলি রিপোর্টিং ভার্ব। আর এই যে টোটাল যে ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এবার নার্সেন চেঞ্জ করতে গেলে প্রথম তাকাতে হয় রিপোর্টেড স্পিচের দিকে, যে এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে, এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে। যদি আমরা এই সেন্টেন্সটাকে দেখি তাহলে কি পাবো, না এটা দেওয়া আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা জায়গা এর আগেও আমি একটা ক্লাসের স্লাইডে বলেছিলাম যে অপটেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করতে গেলে সব সময় যাকে বলা হয় তাকে অমিট রেখে তাকে কোথায় ইউজ করতে হয়, না রিপোর্টেড স্পিচের ভিতরে। তো চলো এটার আমি একটু রুলসটা আরেকবার দেখে নেব। তাহলে অপটেটিভ সেন্টেন্সে 1 নম্বর রিপোর্টিং ভার্ব কি কি হতে পারে, না রিপোর্টিং ভার্ব হয় প্রে, প্রার্থনা, উইশ হতে পারে। ঠিক আছে, এই যে দুটো পেলাম, এই দুটো কিন্তু ডেঞ্জারাস রিপোর্টিং ভার্ব, কারণ যাকে বলা হচ্ছে এদের পর নিয়ে এলে এরা কিন্তু অর্থটাকে পরিবর্তন করে। এবার দেখো, নিতা সেড টু মি, নিতা আমাকে বলেছে উইশ ইউ হ্যাপি জার্নি। এবার যদি তাহলে আমরা রিপোর্টিং ভার্ব পেলাম পে অর ইউজ উইশ। নাম্বার 2, লিঙ্কার কি পাই, লিঙ্কার পাই দ্যাট। নাম্বার 3, রিপোর্টেড স্পিচ কি হয়, কিছুই না। প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সাজাও, কি বলেছি, যাকে বলা হচ্ছে এটাকে সব সময় বাদ রাখতে হয়। তাহলে এবার আমরা পাচ্ছি কি, এখানে দ্বারা কি বোঝাচ্ছে, উইশ ইউ হ্যাপি জার্নি, মানে আমাকে তোমাকে বলেই দিচ্ছে তুমি উইশ করে আছো। তাহলে এই বাক্যটাকে যদি আমি এখানে লিখি তাহলে কি পাবো, না নিতা উইশড। এবার দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা মিটাকে এখানে নিয়েছি। আমি কি বললাম, না অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাকে বলা হচ্ছে তাকেই রিপোর্টেড স্পিচের ভেতরে ঢোকাতে হয়। কিন্তু মাথায় রাখবে, এইখানে এই যে সেন্টেন্সটা নেওয়া আছে এটা হচ্ছে একটা কার্টসি, তার জন্য আমরা কি করতে পারছি, এখানে মিটাকে নিতে পারছি। কিন্তু এখানেই যদি বলে দিত নিতা সেড টু মি মে গড ব্লেস ইউ, তখন যদি আমি বলতাম নিতা প্রেড টু মি, মানে কি বোঝাতো, নিতা আমার কাছে প্রার্থনা করলো। নিতা কি আমার কাছে প্রার্থনা করলো, না আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। সেই জন্য কি করতে হবে, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে সবসময় নর্মাল যে অপটেটিভ সেন্টেন্স গুলো থাকে সেক্ষেত্রে প্রে বিশেষ করে প্রে ভার্বটার ক্ষেত্রে যাকে বলা হচ্ছে তাকে অমিট করে রাখতে হয়। আর এটা যেহেতু একটা কার্টসি সেন্টেন্স, তাই আমরা বলতে পারছি নিতা উইশড মি আ হ্যাপি জার্নি। তাহলে কোন অপশনটা পেলাম, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আবারও ভালো করে দেখে নাও, রিপোর্টিং ভার্ব কি হয়, লিঙ্কার কি হয়, রিপোর্টেড স্পিচ কি হিসাবে থাকে। আর যেহেতু এটা একটা কার্টসি সেন্টেন্স তাই ডিরেক্টলি আমরা এটাকে তুলে দিতে পারলাম, আদারওয়াইজ কিন্তু নর্মালি করা যাবে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মাস্ট উই কাট দিস ট্রি। এটাকে অনেক রকম ভাবে ভয়েস চেঞ্জ করা যায়। আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি, এটাকে সোজা করে নাও, তাহলে কি হবে, উই মাস্ট কাট দিস ট্রি, ভয়েস চেঞ্জ করো দিস ট্রি। এবার এটা কি মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলিয়ারি থাকলে কি হয়, যে মডালটা থাকে সেই মডালটা তো বসলোই তার সঙ্গে বি যোগ, তাহলে আমরা কি পাবো, দিস ট্রি মাস্ট আছে তাহলে মাস্ট বি, কাট 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 রিটেন ভার্ব মাস্ট বি কাট বাই আস। এবার এটাকে কি পেয়েছিলাম, এটাকে আমরা পেয়েছিলাম কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি করতে হবে, এটা ছিল সাবজেক্ট,
অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব, রেস্ট অফ দ্য সেন্টেন্স পার্ট। তাহলে আমরা কি করব, যেহেতু এটাকে আমাকে কি আনতে হবে না ইন্টারোগেটিভ সেন্টেন্স আনতে হবে, কারণ আমরা দেখে নিয়েছি এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তখন আমি কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটাকে শুধু আগিয়ে নাও। তাহলে কি পাবো, প্রথমে এটাকে নিয়ে চলে এসো। তাহলে কি পাচ্ছি, মাস্ট, তারপরে কে পড়ে আছে, দিস থ্রি, তারপরে কে পড়ে আছে, বি, তারপরে কাট। ঠিক আছে, এবার বাই আস, এটা দিতেও পারো নাও পারো, অপশন দেখে করে নিতে পারবো। তাহলে কি আছে, মাস্ট দিস ট্রি উইল হয় না, মাস্ট দিস ট্রি বি কাট আসছে, মাস্ট দিস ট্রি ওয়াজ কাট আসছে না, মাস্ট দিস ট্রি ইজ কাট আসছে না। তাহলে কোনটা পেলাম, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার তোমাদেরকে বলে রাখি, তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার এখানে আমরা বাই আসটা দিলাম না কেন, বাই আসটা কেন দিলাম না, এটা জানতে গেলে একটু বুঝতে হবে। আমি একটু ছেড়েই দিলাম, আশা করছি তোমাদের দেখা হয়ে গেছে, আমি মুছতে লাগলাম। এবার দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কেন আমরা বাইয়াস করতে পারছি না, উই মাস্ট কাট, আমি ট্রি নিলাম, এখানে আমি কাটটা নেব না, ট্রির ক্ষেত্রে এটা ঠিক আসে না। ধরো বলো উই মাস্ট প্ল্যান্ট ট্রি, ভালো করে বুঝো কেন বায়াস লিখি না। তাহলে আমরা অবশ্যই গাছ লাগাবো, আমরা অবশ্যই গাছ লাগাবো। এখানে যে আমরা, আমরা মানে কে, মানে এই এজেন্টটা ডিরেক্ট এজেন্ট নয়, যেহেতু ডিরেক্ট এজেন্ট নয় অর্থাৎ ইনডিরেক্ট এজেন্ট, তাই প্যাসিভ ভয়েসে আমরা এটাকে রাখতেও পারি নাও রাখতে পারি। যদি এটা বলে দিত রাম মাস্ট প্ল্যান্ট ট্রি, তখন আমাকে লিখতে বাধ্য থাকতাম ট্রি মাস্ট বি প্ল্যান্টেড বাই রাম। এখানে বাই রামটাকে আমাকে লিখতেই হতো, কারণ রাম ইজ এ পারফেক্ট এজেন্ট, ডিরেক্ট এজেন্ট। তাই ডিরেক্ট এজেন্টকে আমরা প্যাসিভে ইউজ করতে বাধ্য। বাট যখন উই দে প্রোনাউন বোঝাবে, মাসকে বোঝাবে, তখন কিন্তু আমরা উই বা দে বা যে সমস্ত মাস এজেন্ট বসে থাকে এদেরকে কখনো প্যাসিভ ভয়েসে লিখতে পারি না। লিখতে পারি না বলাটা ভুল, লেখাটা উচিত না, লিখতে গেলেও উইদিন ব্র্যাকেট লিখতে হয়। এই জন্য আমরা এখানে করছি না, করতে পারছি না। মাস্ট দিস ট্রি বি কাট বাই আস, এটাকে যদি আমাকে লিখতেও হতো ব্র্যাকেটের মধ্যে লিখতে হতো। কেন লিখতে হতো, কারণ এখানে উইটা হচ্ছে ইনডিরেক্ট এজেন্ট। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের গ্রাসরুট এডুকেশনের বিভিন্ন কোর্স সম্পর্কে এখানে দেওয়া আছে। এখানে দেখো অনলাইন ক্লাস, মেন্সের যে ক্লাসগুলো এগুলো অনলাইন মুড আছে, তোমরা বাড়িতে বসে করতে পারো। মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মিসলেনিয়াস মেন্সই হোক ক্লার্কশিপ মেন্সই হোক, এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে বেঙ্গলি একটা ইংলিশ অবশ্যই। এছাড়াও ম্যাথ, জিকে, টোটাল যে ডেসক্রিপটিভ পার্ট সেগুলো আছে। মিসলেনিয়াসেও যে সমস্ত ডেসক্রিপটিভ পার্টগুলো থাকছে এই সব সাবজেক্টের উপরে। তো এর সঙ্গে যেটা থাকছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির 15 মার্কস ফুল লেন্থ পেয়ে যাবে। তাই দেরি না করে আমাদের এই গ্রাসরুট এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও বা ইউটিউব চ্যানেল গ্রাসরুট ক্লাস সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও এই যে ফোন নাম্বার আছে, যদি তোমাদের আরো কিছু জানতে হয় এই দুটো ফোন নাম্বার আছে, এই দুটো ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 7980319138 অথবা 7427927101। তো চলো আজকের জন্য ক্লাস এটুকুই। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিও শেষে ছোট্ট লাইক, অথবা আমাদের যে গ্রাসরুট চ্যানেল, গ্রাসরুটের যে ইউটিউব চ্যানেল গ্রাসরুট ক্লাস, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলো ততক্ষণের জন্য আলবিদা।